আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি রিফাত সিদ্দিকী আছি তোমাদের সাথে। আমি বেসিক্যালি হচ্ছে মেডনেক্সের বায়োলজি ইনস্ট্রাক্টর। আমি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজে অধ্যয়নরত আছি। তো এতটুকুই হচ্ছে আমার ইন্ট্রো আর কি। তো চলো আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একদম বায়োলজির ফার্স্ট চ্যাপ্টার, কোষ ও কোষের গঠন। এই চ্যাপ্টারটা আসলে অনেক বেসিক একটা চ্যাপ্টার। এটা সম্পর্কে যদি তোমার আইডিয়া কম থাকে দেখা যাবে তোমার সামনের চ্যাপ্টারগুলো পড়তে একটু হ্যাসেল এর মধ্যে পড়া লাগবে আর কি। তো চলো আমরা দেরি না করে শুরু করি। এই চ্যাপ্টারে মেইনলি আমরা কি কি জানবো? এই চ্যাপ্টারে মেইনলি হচ্ছে আমরা কোষ, কোষের ভিতরেকার অঙ্গাণুগুলা ডিটেলস, তারপর হচ্ছে এখানে আসলে তোমার অনেক অনেক বিজ্ঞানীর নাম আছে, ঠিক আছে? তো সব কিছু পড়া লাগবে না, যেই কয়েকটা জিনিস পড়া লাগবে সেগুলাই বলবো। কারণ এইচএসসি লাইফটা হচ্ছে এরকম যে তোমার এখানে তুমি যদি একদম প্রত্যেকটা লাইন মুখস্থ করতে যাও সেটা আসলে ইম্পসিবল, জাস্ট ওয়ে টু ইম্পসিবল। এখন আমরা মূলত হচ্ছে এইচএসসি, আমরা যে ক্লাসগুলো নিচ্ছি এইচএসসি একাডেমিক টু এডমিশন, প্রত্যেকটা পোর্শনই কভার হবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো চলো দেরি না করে শুরু করি আমাদের আজকের আলোচনা। কোষ এবং কোষের গঠনের একদম ফার্স্ট ইন্ট্রোডাক্টরি ক্লাস। এখানে মূলত আমরা হচ্ছে কোষ নিয়ে ধারণা নিব এবং কোষের প্রকারভেদ, কোষের ভিতরকার অঙ্গাণুগুলোর নাম সম্পর্কে জানবো। এতটুকুই হচ্ছে আজকের ক্লাস, ঠিক আছে? তো প্রথমে আসি কোষ। তাহলে কোষ সম্পর্কে কি জানা লাগবে? কোষ সম্পর্কে আমাদের জানা লাগবে হচ্ছে কোষের আবিষ্কারক। ফার্স্টে হচ্ছে কোষের আবিষ্কারক। কোষের আবিষ্কারক এর নাম বলতে গেলেই একজনের নাম ফার্স্টে আসে, তার নাম হচ্ছে বিজ্ঞানী রবার্ট হুক। রবার্ট হুক এই ভদ্রলোক কি করছেন? রয়্যাল সোসাইটি অফ লন্ডন নামে একটা প্রতিষ্ঠান আছে, ওইখানে হচ্ছে উনি জাস্ট কেয়ারটেকার হিসেবে কাজ করতেন, যন্ত্রপাতি নিরীক্ষক হিসেবে, ঠিক আছে? তো এখানে যন্ত্রপাতি নিরীক্ষক হিসেবে কাজ করতেছেন অনেক দিন ধরে। একটা সময় হচ্ছে উনি ওই যন্ত্রপাতি নিয়ে কাজ করতে করতে একদিন মাইক্রোস্কোপের নিচে একটা কাঠের ছিপি দেওয়ার কারণে ওইখানে হচ্ছে এরকম বক্সের মতো কিছু জিনিস দেখতে পান। তো এটা দেখার পরে ওনার কাছে জেলখানার কয়েদিরা যে রুমে থাকে, যেগুলোকে আমরা সেল বলি, ঠিক আছে, ওরকম মনে হয়েছে। এরপরে উনি হচ্ছে এটার নাম দিয়ে দিচ্ছেন কি, নাম দিয়ে দিচ্ছেন সেল, ঠিক আছে? তাহলে কোষ আবিষ্কার করছে কি বিজ্ঞানী রবার্ট হুক। হ্যাঁ, ওনার ওনার এই পুরা জার্নিটা উনি একটা বইতে বর্ণনা করেন। সেই বইটার নাম হচ্ছে মাইক্রোগ্রাফিয়া। এই বইটার নামও তোমাদের মনে রাখা লাগবে। শুরুর দিকের যে অংশগুলো আছে যেটা নিয়ে আমি আলোচনা করব মূলত শুরুর দিকের এই চ্যাপ্টারে, এই অংশগুলো মূলত হচ্ছে এমসিকিউ বেসড, ঠিক আছে? অংশগুলো হচ্ছে এমসিকিউ, সৃজনশীলের ক এবং খ নাম্বারে বেশি আসে, ঠিক আছে? তোমার গ ঘ নাম্বারের কোশ্চেনগুলো হচ্ছে আমি বলে দিব কোন কোশ্চেনগুলো বেশি আসে আর কি। তো যাই হোক, এই রবার্ট হুক কোষ আবিষ্কার করেন। এখন এখানে একটা ব্যাপার আছে, রবার্ট হুক যে কোষটা আবিষ্কার করেন সেটা ছিল মৃত কোষ প্রাচীর। মৃত কোষ প্রাচীর, মৃত কোষ প্রাচীর, এটা মনে রাখা লাগবে। তাহলে এখন স্বভাবতই তোমার মনে কোশ্চেন আসছে যে ভাই মৃত কোষ প্রাচীর তো রবার্ট হুক আবিষ্কার করলেন, তাহলে জীবিত কোষকে আবিষ্কার করছেন? জীবিত কোষ আবিষ্কার করছেন, জীবিত কোষ আবিষ্কার করছেন বিজ্ঞানী হুক। জীবিত কোষ আবিষ্কার করছেন কে ভাইয়া? বিজ্ঞানী হুক। কিন্তু এই বেটার নাম হচ্ছে লিউয়েন হুক। লিউয়েন হুক, মনে থাকবে? তাহলে আমরা যেটা নিয়ে কথা বলছি, আমরা মূলত হচ্ছে এখানে মেইন বইটাও পাশাপাশি দাগায় পড়াই দিব। কারণ তুমি আসলে মেইন বইটা হচ্ছে গল্পের মতো আর কি, মেইন বই ছেড়ে যদি তুমি খালি নোট ওয়াইজ পড়ে যাও আলটিমেটলি কোনো লাভই হবে না, ঠিক আছে? তুমি জিনিসটা পরে সামারি করতে পারবো না। আচ্ছা, তাহলে কোষ এর নামকরণ নিয়ে ফার্স্ট হচ্ছে আমরা রবার্ট হুকের নাম বললাম। রবার্ট হুক কি করছেন? কোষ আবিষ্কার করছেন যেটা ছিল মৃত কোষ প্রাচীর, ঠিক আছে? আর তার যে পুরো জার্নিটা, পর্যবেক্ষণটা, সেটা মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে গ্রন্থে লিপিবদ্ধ করেন। তো এতটুকু জানা লাগবে। আর যেটা বললাম, আমাদের জীবিত কোষ আবিষ্কার করছেন কে? অ্যান্টনি ভন লিউয়েন হুক জীবিত কোষ আবিষ্কার করছেন। এবার হচ্ছে এবার হচ্ছে আমরা আরেকটা জিনিসে যাই, সেটা হচ্ছে সবচেয়ে বড় কোষ। এগুলো অনেক সময় এমসিকিউতে আসে পরীক্ষায়। সবচেয়ে বড় কোষ কোনটা? সবচেয়ে ছোট কোষ কোনটা? তারপর হচ্ছে সবচেয়ে দীর্ঘতম কোষ কোনটা? দেখো, বড় আর দীর্ঘ কিন্তু এক না, ঠিক আছে? দুইটার মধ্যে ডিফারেন্স আছে। তাহলে সবচেয়ে বড় কোষ কোনটা, সবচেয়ে ছোট কোষ কোনটা, সবচেয়ে দীর্ঘতম কোষ কোনটা? সবচেয়ে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম। সবচেয়ে বড় কোষ কোনটা ভাইয়া? সবচেয়ে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম। সবচেয়ে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম, মনে রাখবা।
তাহলে আমাদের সবচেয়ে বড় কোষ পড়া হয়ে গেল। সবচেয়ে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম। এখন এই উট পাখির ডিম আসলে কতটুকু বড় এটা জানা লাগবে। উট পাখির ডিম হচ্ছে, এটা মেজারমেন্টটা যদি বলি 17 গুণন 12.5 সেন্টিমিটার। এখন দুইটা কি, এটা হচ্ছে দৈর্ঘ্য 17 সেন্টিমিটার আর হচ্ছে প্রস্থ 12.5 সেন্টিমিটার। এটা মনে রাখা লাগবে, পরীক্ষা অনেক সময় আসে। এরপর হচ্ছে, তাহলে আমাদের সবচেয়ে বড় কোষ নিয়ে আলোচনা শেষ। এরপর হচ্ছে সবচেয়ে দীর্ঘতম কোষ। সবচেয়ে দীর্ঘতম কোষ হচ্ছে মানুষের মোটর নিউরন। এটা মনে রাখবা, মানুষের মোটর নিউরন। এটা কতটুকু দীর্ঘ? এটা হচ্ছে 1.37 মিটার দীর্ঘ। কত বড় দেখো। এটা একদম কোত্থেকে জানো? এটা হচ্ছে আমাদের যে সুষুম্নাকাণ্ড আছে, ইংলিশে আমরা বলি স্পাইনাল কর্ড। এই স্পাইনাল কর্ড থেকে শুরু করে একদম পায়ের বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত এতটুকু বিস্তৃত। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মোটর নিউরন, এতটুকু দৈর্ঘ্য এটা। ঠিক আছে, 1.37 মিটার লম্বা। তাহলে আমাদের দুইটা হয়ে গেল কিন্তু। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে বড় কোষ আর এটা হচ্ছে সবচেয়ে দীর্ঘতম কোষ। এরপর হচ্ছে সবচেয়ে ছোট কোষ কোনটা? সবচেয়ে ছোট কোষ হচ্ছে, মনে রাখবা, মাইকোপ্লাজমা। সবচেয়ে ছোট কোষ কোনটা ভাইয়া? সবচেয়ে ছোট কোষ হচ্ছে মাইকোপ্লাজমা। এই অংশটা একটু ইরেজ করে দিই। সবচেয়ে ছোট কোষ হচ্ছে আমাদের মাইকোপ্লাজমা। এই মাইকোপ্লাজমা জিনিসটা কি? মাইকোপ্লাজমা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। মাইকোপ্লাজমা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। আচ্ছা, তাহলে এই মাইকোপ্লাজমা হচ্ছে সবচেয়ে ছোট কোষ। তাহলে আমাদের তিনটা জিনিস কিন্তু শেষ। সবচেয়ে বড় কোষ কি, সবচেয়ে দীর্ঘতম কোষ কি, সবচেয়ে ছোট কোষ কি। তো এই জিনিসগুলো কিন্তু এমসিকিউতে মাস্ট আসে। আর এই অংশটা মানে হচ্ছে কোষের সংজ্ঞা। বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে কোষকে সংজ্ঞায়িত করছেন। এই সংজ্ঞাগুলো আসলে একবার রিডিং দিয়ে রাখবা, পরীক্ষায় আসে না, একবার রিডিং দিয়ে রাখবা আর কি, খুব বেশি ইম্পর্টেন্ট না। এই অংশগুলো খুব বেশি আসে না পরীক্ষায়। অংশগুলো স্কিপ করতে চাও, যদি চাও তাহলে হচ্ছে স্কিপ করতে পারো। এবার আসি আমরা কোষবিদ্যা বা সাইটোলজি। এখান থেকে হচ্ছে কোষবিদ্যা মানে কোষের বিকাশ বৃদ্ধি, এই জিনিসগুলোকে একসাথে বলা হয় কোষবিদ্যা। কোষ মানে হচ্ছে সাইট। ঠিক আছে, কোষ মানে কি? সাইট। কোষকে আমরা অন্যভাবে সাইট বলি। ঠিক আছে, তাহলে কোষবিদ্যা, তাহলে আমরা এটাকে বলবো সাইটোলজি। তাহলে সাইটোলজির জনককে, যে কোষ আবিষ্কার করছে অর্থাৎ রবার্ট হুক। ঠিক আছে, ওনাকে বলা হয় কোষবিদ্যার জনক। ঠিক আছে, আর আধুনিক কোষবিদ্যার জনক হচ্ছে বিজ্ঞানী সোয়ানসন। এই দুইটা জিনিস মনে রাখবে। সব বিজ্ঞানীর নাম কিন্তু আমি বলতেছি না, অনেক বিজ্ঞানীর নাম আছে এখানে, ভরপুর বিজ্ঞানীর নাম আছে, সবগুলো লাগবে না। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা যেটা বলতে চাই, রবার্ট হুক এর ভদ্রলোক হচ্ছেন কি? কোষবিদ্যার জনক। আর আধুনিক কোষবিদ্যার জনক হচ্ছেন সোয়ানসন, বিজ্ঞানী সোয়ানসন। এটা মনে রাখবা। ঠিক আছে, এরপরে আসি কোষতত্ত্ব। দেখো, কোষবিদ্যার কোষতত্ত্ব কিন্তু সেম না। ঠিক আছে, আমরা এখন দেখবো কোষতত্ত্ব বা সেল থিওরি। এখানেও জানা লাগবে খালি বিজ্ঞানীটার নাম, অনেক সময় এমসিকিউতে আসে। একটা রিদম দিয়ে মনে রাখবা, স্লেইডেন, বিজ্ঞানী স্লেইডেন, সোয়ান এবং ভার্চু, এই তিনজন বিজ্ঞানী কোষতত্ত্ব প্রদান করেন। কি তত্ত্ব এটা আসলে না বললেও হবে, তোমার খালি হচ্ছে কোষবিদ্যার জনককে, আধুনিক কোষবিদ্যার জনককে আর কোষতত্ত্ব কে প্রদান করেন, এই তিনটা পোর্শন জানা লাগবে। ঠিক আছে, আচ্ছা, এবার আসি কোষের প্রকারভেদ। কোষের প্রকারভেদ আসলে কোষকে অনেক ভাবে ভাগ করা যায়। কিসের উপর ডিপেন্ড করে তুমি, কিসের উপর বেস করে তুমি ভাগ করতেছো, সেটা ভিত্তিতে আমরা কোষকে বিভিন্ন ভাবে ভাগ করতে পারি। যেমন দেখো, ফার্স্টে আসে শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে দেহকোষ, একটা হচ্ছে জনন কোষ। ঠিক আছে, এটা দেহকোষ, জনন কোষ। এখন দেহকোষ গুলো জনন কোষ ছাড়া যা থাকবে তাই দেহকোষ। ঠিক আছে, মানে আমাদের হচ্ছে যৌন জননের জন্য যে কোষগুলো দরকার লাগে আর কি, যেমন ডিম্বাণু এবং শুক্রাণু, এই দুইটা কোষ হচ্ছে আমাদের জনন কোষ। এছাড়া যা যা আছে আমাদের বডিতে, অথবা হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে, উদ্ভিদের বডিতে, সবগুলা হচ্ছে দেহকোষ। তাহলে দেখো, এখানে দেহকোষের উদাহরণ আছে, এগুলো কিন্তু লাগবে। মূল, কাণ্ড, তারপরে পাতার কোষ, এগুলো ইজি জিনিস, কিন্তু অনেক সময় দেখা যায় তোমরা ভুল করে গেলো। তারপর হচ্ছে স্নায়ুকোষ আর রক্তকণিকা। এই স্নায়ুকোষ বা নার্ভ সেল, আমরা যেটা বলছিলাম মোটর নিউরন, মানুষের সবচেয়ে দীর্ঘতম কোষ, মনে রাখবা কিন্তু, 1.37 মিটার দীর্ঘ। এরপর আসি আমরা নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে, আমরা জানি এটা ছোটবেলা থেকে পড়ে আসতেছি, এই সবগুলো জিনিসই আগের পড়া, আমি জাস্ট হচ্ছে রিভিউ করতেছি আর কি। একটা হচ্ছে আদিকোষ, আরেকটা হচ্ছে
প্রকৃত কোষ, একটা হচ্ছে আদি কোষ, আরেকটা কি প্রকৃত কোষ। এখন আদি আর প্রকৃত কোষের মধ্যে তোমাদের কিছু নতুন নতুন পড়া আছে, যেগুলো হচ্ছে আর একটু ডিটেলস জানা লাগবে এবং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই জিনিসগুলো আমি বলতেছি। ফার্স্ট হচ্ছে আদি কোষ। আদি কোষ মানে কি? আদি কোষ হচ্ছে যাদের নিউক্লিয়াসটা সুগঠিত না। আদি কোষ মানে কি ভাইয়া? নিউক্লিয়াসটা সুগঠিত, নিউক্লিয়াস নাই, সুগঠিত না, ঠিক আছে, সুগঠিত না। সুগঠিত না বলতে কি? নিউক্লিয়াসের চারদিকে নিউক্লিয়ার আবরণই নাই, বুঝছো? মানে নিউক্লিয়াস, তারপর হচ্ছে নিউক্লিয়াসের যেই পদার্থগুলো আছে, নিউক্লিয়ার রেটিকুলাম, তারপর হচ্ছে ক্রোমাটিন তন্তু, এগুলো হচ্ছে বিচ্ছিন্ন অবস্থায় ছড়াই ছিটায় থাকে। এখানে এর চারদিকে কোনো কি নাই, আবরণী থাকবে না, আবরণী ঝিল্লি থাকবে না। তাহলে এখান থেকে আমরা 1 নাম্বার যে বৈশিষ্ট্যটা বলতে পারলাম, যে আদি কোষে নিউক্লিয়াস সুগঠিত না, অপরদিকে প্রকৃত কোষে কিন্তু আবার নিউক্লিয়াস সুগঠিত। ডান। এরপর দেখো আদি কোষের যে ডিএনএ, আদি কোষের যে ডিএনএ, এখানে বৃত্তাকার ডিএনএ থাকে। আর আমরা জানি প্রকৃত কোষের ডিএনএ কি? সূত্রাকার। এখানে হচ্ছে পেঁচানো সূত্রাকার ডিএনএ থাকে, ঠিক না? এরপর হচ্ছে ডিএনএ যেখানে অবস্থান করে, তাহলে আমরা ডিএনএ সম্পর্কে জানলাম, ডিএনএটা কিরকম দেখতে, আকারটা কেমন, একটা বৃত্তাকার, আরেকটা হচ্ছে সূত্রাকার। তারপরে আদি কোষে যে ডিএনএ অবস্থানের অঞ্চল, এটাকে বলা হয় নিউক্লিওয়েড, খুবই গুরুত্বপূর্ণ, নিউক্লিওয়েড, নিউক্লিওয়েড। আদি কোষে যেখানে, আমি আবার দাগাই দিব ওই থেকে, যেখানে হচ্ছে আদি কোষে ডিএনএ অবস্থান করে, সেই ডিএনএ অবস্থানের অঞ্চলকে বলা হয় কি? নিউক্লিওয়েড। তাহলে এই জিনিসটা মনে রাখবা। এরপরে আসি এর ভিতরে যে অঙ্গাণু, রাইবোজোম। রাইবোজোম হচ্ছে কত জানো? রাইবোজোম হচ্ছে আমাদের, রেড কালারে লিখে, রাইবোজোম এখানে 70s, এখানে রাইবোজোম হচ্ছে 70s, মনে থাকবে। আর প্রকৃত কোষের রাইবোজোম হচ্ছে 80s। এই দুইটা জিনিস মনে রাখবা, যে আদি কোষের রাইবোজোম হচ্ছে কত ভাইয়া? আদি কোষের রাইবোজোম হচ্ছে 70s রাইবোজোম, আর প্রকৃত কোষের রাইবোজোম হচ্ছে 80s রাইবোজোম, ঠিক আছে? তাহলে প্রকৃত কোষের রাইবোজোম হচ্ছে 80s, আদি কোষের রাইবোজোম হচ্ছে 70s। এখন 70s 80s কি জিনিস, সেটা হচ্ছে আমরা রাইবোজোমে যখন যাব তখন এটা ডিটেইলস পড়বো, ঠিক আছে? আচ্ছা, খালি তুমি এতটুকুই মনে রাখো যে আদি কোষের রাইবোজোম হচ্ছে 70s, প্রকৃত কোষের রাইবোজোম হচ্ছে 80s। এখন আদি কোষের ক্ষেত্রে কোন কোন কোষগুলো হচ্ছে আদি কোষ, কোন কোন কোষগুলো হচ্ছে প্রকৃত কোষ, এগুলোর এক্সাম্পল একদম ভালো মতো জানা লাগবে। তাহলে খেয়াল করো, আদি কোষ, আদি কোষের ক্ষেত্রে আমাদের যে মনেরা রাজ্য আছে, মনেরা রাজ্যের আমরা পড়ছি না পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস, মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া, এর মধ্যে যে মনেরা আছে, মনেরা রাজ্যের সবগুলা জীবই হচ্ছে আদি কোষী। যেমন আমরা হচ্ছে একটু আগে পড়ছিলাম, সবচেয়ে ছোট কোষ কোনটা ভাইয়া? সবচেয়ে ছোট কোষ হচ্ছে মাইক্রোপ্লাজমা। সবচেয়ে ছোট কোষ কোনটা? মাইক্রোপ্লাজমা। তাহলে এই মাইক্রোপ্লাজমা হচ্ছে আদি কোষের আন্ডারে। তারপর ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, তোমরা জানো সায়ানোব্যাকটেরিয়াকে আমরা বলি নীলাভ সবুজ শৈবাল, ঠিক আছে? এখন তোমার মনে আসতে পারে কোশ্চেনটা, যে ভাইয়া একবার বলতেছেন সায়ানোব্যাকটেরিয়া, এটা একটা ব্যাকটেরিয়া, আবার বলতেছেন নীলাভ সবুজ শৈবাল, তাহলে দুইটা তো একটা আলাদা জিনিস হয়ে গেল না? হ্যাঁ, তোমার চিন্তা অবশ্যই ঠিক আছে। আমি তোমাকে বলি, সায়ানোব্যাকটেরিয়া নামটা হচ্ছে একদম অনেক আগের নাম, ঠিক আছে? যখন হচ্ছে প্রথম সায়ানোব্যাকটেরিয়া আবিষ্কার হয়, তখন দেখছেন বিজ্ঞানীরা যে এটার সাথে অনেকটা ব্যাকটেরিয়ার সাথে কিছুটা মিল সম্পন্ন আছে, কিন্তু পরবর্তীতে ফার্দার যখন গবেষণা করছেন, তখন দেখছেন যে আসলে সায়ানোব্যাকটেরিয়া বেসিক্যালি ব্যাকটেরিয়া না, এটা মূলত হচ্ছে একটা শৈবাল, নীলাভ সবুজ শৈবাল। কিন্তু এর আগের নামটাই এত ফেমাস হয়ে গেছে, ভুল নামটা এত ফেমাস হয়ে গেছে, ওইটাকে আর চেঞ্জ করতে পারে না আর কি। তাহলে এই ছিল আমাদের সায়ানোব্যাকটেরিয়া, এটাও একটা আদিকেন্দ্রিক কোষ, বা ইংলিশে আমরা বলি নীলাভ সবুজ শৈবাল, যেহেতু ব্লু গ্রিন অ্যালগি, অ্যালগি মানে শৈবাল। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের আদি কোষের এক্সাম্পল। এবার আদি কোষের ক্ষেত্রে শ্বসন আর পুষ্টি, এই দুইটা জিনিস জানা লাগবে। দেখো আমরা জানি আদি কোষে সবাত শোষণ ঘটে না, অবাত শোষণ ঘটে, আর পুষ্টি হচ্ছে শোষণ পদ্ধতিতে পুষ্টি ঘটে থাকে আর কি, ঠিক আছে? শোষণ পদ্ধতিতে পুষ্টি ঘটে থাকে। আর এটার মধ্যে মেইনলি দ্বিবিভাজন বা দ্বিভাজন অথবা এমাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন হয়, যেখানে প্রকৃত কোষে আমরা জানি মাইটোসিস এবং মিওসিস প্রক্রিয়ায় কোষ বিভাজিত হয়। তারপর হচ্ছে প্রকৃত কোষের উদাহরণ তো তোমরা জানো, শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, এনজিওস্পার্ম, যা যা আছে সবগুলাই, মানে সোজা কথা হচ্ছে আদি কোষ ছাড়া যা থাকবে সবই প্রকৃত কোষ, ঠিক আছে? আচ্ছা, এখানে তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, এনজিওস্পার্ম, এগুলোর বাংলা কি? ব্রায়োফাইটার বাংলা হচ্ছে মশ। ব্রায়োফাইটার বাংলা কি ভাইয়া? মশ। আর টেরিডোফাইটার বাংলা হচ্ছে ফার্ন।
টেরিডোফাইটার বাংলা কি? ফার্ন। তারপরে জিমনোস্পার্ম মানে হচ্ছে নগ্নবীজী উদ্ভিদ, আর এনজিওস্পার্ম মানে হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ, এটা মনে রাখবা। আচ্ছা, এরপরে আসি আমরা, এরপরে এই যে এগুলো তো পড়ে ফেলছি আমরা, আদি কোষ প্রকৃত কোষের পার্থক্য অলরেডি কিন্তু আমরা আলোচনা করে ফেলছি। আচ্ছা, এবার আমরা হচ্ছে, চলো এগুলো আমাদের মোটামুটি পড়া শেষ। এবার হচ্ছে আমরা একটা উদ্ভিদের কোষে, একটা আদর্শ উদ্ভিদ কোষে কি কি জিনিস থাকে সেটা নিয়ে একদম ভালো মতো জানবো, কারণ এই বক্সটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় অহরহ আসে এখান থেকে এমসিকিউ। ঠিক আছে, একদম ডিটেলস এটা ভালো মতো মনে রাখবা, কোথাও হচ্ছে গ্যাপ দেওয়া যাবে না এই অংশটা। তাহলে প্রথমে একটা আদর্শ উদ্ভিদ কোষ, এই যে একটা আদর্শ উদ্ভিদ কোষ, এই আদর্শ উদ্ভিদ কোষের দুইটা অংশ। একটা কোষের মধ্যে জীবিত অংশ থাকে কিছু, ঠিক না ভাইয়া? কিছু থাকে জীবিত অংশ, আবার কিছু থাকে নির্জীব অংশ অথবা মৃত। ঠিক আছে, এখন এই জীবিত অংশটাকে আমরা বলি প্রোটোপ্লাজম। কি বলি ভাইয়া? জীবিত অংশটাকে বলি প্রোটোপ্লাজম। আর যে মৃত অংশ আছে, নির্জীব অংশ, এখানে আবার দুইটা পোর্শন থাকতে পারে। একটা হচ্ছে কোষের ভিতরের মধ্যে জড় বস্তু থাকতে পারে, কোষের ভিতরে নির্জীব বস্তু থাকতে পারে, সেটাকে আমি লিখলাম কোষস্থ নির্জীব বস্তু। আর কিছু থাকতে পারে একদম কোষের বাইরের, অর্থাৎ আমরা কোষের বাইরে কোষের চারদিকে যে নির্জীব বস্তু সেটা তো জানি, কোষ প্রাচীর, ঠিক না? সেটা হচ্ছে কোষ প্রাচীর। এখন এই জিনিসগুলো নিয়েই জানবো আমরা। প্রথমে আসি আমরা জড়বস্তু বা কোষস্থ বা নির্জীব বস্তু। ঠিক আছে, নির্জীব বস্তু আমরা বলছিলাম কোষের ভিতরে থাকতে পারে, আবার হচ্ছে কোষের বাইরে থাকতে পারে। এখন কোষের বাইরে তো আমরা বলছি কোষ প্রাচীর, এই কোষ প্রাচীর নিয়ে একদম ডিটেলস আলোচনা আছে আমাদের সামনে অঙ্গাণুগুলোর মধ্যে। আর বাইরে যে অংশটা, সরি বাইরের অংশটা তো বললাম, আর ভিতরে যে অংশটা সেটা হচ্ছে কোষস্থ নির্জীব বস্তু। এই কোষস্থ নির্জীব বস্তুকে আবার তিন ভাগে ভাগ করা যায়, কোষস্থ নির্জীব বস্তুকে আবার তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সঞ্চিত, একটা হচ্ছে সঞ্চিত পদার্থ, সঞ্চিত পদার্থ, একটা হচ্ছে নিঃসৃত পদার্থ, আর এটা হচ্ছে সরি আর এটা হচ্ছে বজ্র পদার্থ। তাহলে এই তিনটা ভাগে কি করা যায়? ভাগ করা যায়, সঞ্চিত, নিঃসৃত আর বজ্র। তাহলে সঞ্চিত পদার্থ কারা আমরা জানি, সিপিএল, ঠিক না? কার্বোহাইড্রেট, প্রোটিন আর লিপিড। সিতে কার্বোহাইড্রেট, পিতে প্রোটিন আর এলতে হচ্ছে লিপিড। ঠিক আছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। এরপর আসি, আমরা তো সঞ্চিত খাদ্য বুঝলাম, এগুলো উদ্ভিদের দেহে সঞ্চিত অবস্থায় থাকে। তারপরে আসি মিশ্রিত পদার্থ কারা। মিশ্রিত পদার্থ মনে রাখবে একটা ট্রিক্স দিয়ে, কারণ অনেক সময় পরীক্ষায়, কেন ট্রিক্সটা লাগবে, কারণ হচ্ছে অনেক সময় পরীক্ষা এমসিকিউতে আসে যে নিচে কোন মিশ্রিত পদার্থ না, তখন কিন্তু তোমার এই ট্রিক্সটা কাজে লাগবে। তো তুমি মনে রাখবা হ্যানপি দিয়ে, HENP, হ্যানপি। এসতে হচ্ছে হরমোন, এসতে কি ভাইয়া? আমি পাশে নেমোনিক্সটা লিখতেছি আর এখানে বইতে হচ্ছে দেখাচ্ছে। তো হরমোন, পিতে হরমোন আমাদের হচ্ছে দেখলাম হরমোন, এইসতে হচ্ছে হরমোন। তারপর হচ্ছে পিতে কি ভাইয়া? পিতে হচ্ছে পিগমেন্ট, পিতে কি? পিগমেন্ট। দেন হচ্ছে ইতে এনজাইম, ইতে হচ্ছে এনজাইম। আর এনতে হচ্ছে কি? এনতে হচ্ছে নেকটার, এনতে হচ্ছে নেকটার। তাহলে এই চারটা জিনিস কিন্তু শেষ আমাদের, হরমোন, পিগমেন্ট, এনজাইম, নেকটার, হ্যানপি। আশা করি মনে থাকবে। এরপর আসি বজ্র পদার্থ, বজ্র পদার্থ। ঠিক আছে, তো বজ্র পদার্থের নেমোনিক্সটা কিভাবে মনে রাখবা, আমি একটা ট্রিক্স দিই। র্যাম বা রাম গট, GOT, গট গেম অফ থ্রোনস না, গট লাভ, LOVE। তো আমি যেগুলো ছোট হাতের অক্ষরে লিখছি এগুলো কিন্তু তুমি হচ্ছে নেমোনিক্স এর মধ্যে আনবা না। ঠিক আছে, র্যাম গট লাভ। তাহলে ফার্স্টে আসি আর, আর দিয়ে কি ভাইয়া? আর দিয়ে হচ্ছে রেজিন, আর দিয়ে কি? রেজিন। তারপরে আসি এ দিয়ে কি? এ দিয়ে হচ্ছে অ্যালকালয়েড, এ দিয়ে হচ্ছে অ্যালকালয়েড। তারপরে এম দিয়ে কি? এম দিয়ে হচ্ছে মিনারেল, মিনারেল মানে কি? মিনারেল মানে হচ্ছে খনিজ পদার্থ। তারপরে গট, জি দিয়ে হচ্ছে গাম, জি দিয়ে হচ্ছে কি? গাম বা আঠা। তারপরে ও দিয়ে হচ্ছে ওইক অ্যাসিড বা অর্গানিক অ্যাসিড। ঠিক আছে, অর্গানিক অ্যাসিড বা জৈব অ্যাসিড। টি দিয়ে হচ্ছে কি ভাইয়া? টি দিয়ে হচ্ছে ট্যানিন, টি দিয়ে হচ্ছে ট্যানিন। দেন এল আর ভি,
ঠিক আছে, ও আর ইটা কিন্তু নাই, কারণ আমি বলছি ছোট হাতের অক্ষরগুলা নেমোনিক্স এর আন্ডারে আসবে না। তাহলে এল দিয়ে হচ্ছে ল্যাটেক্স, আর বি দিয়ে হচ্ছে উদ্বায়ী তেল বা ভোলেটাইল অয়েল, বি দিয়ে হচ্ছে ভোলেটাইল অয়েল। তাহলে আশা করি এই জিনিসটা সম্পর্কে তোমাদের একদম ক্রিস্টাল ক্লিয়ার ধারণা থাকবে এবং মনে থাকবে জিনিসটা। এরপর আসি কোষস্থ সজীব বস্তু। ঠিক আছে, কোষস্থ সজীব বস্তু। কোষস্থ সজীব বস্তু কোনগুলা এখানে মনে রাখবা, মূলত তিনটা অংশ আছে, মানে জীবিত অংশ। সেটা হচ্ছে কোষঝিল্লি, সাইটোপ্লাজম আর হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে, এখন কোষঝিল্লি সম্পর্কে আমরা সামনে একটা মডেল জানবো, ফ্লুইড মোজাইক মডেলের ডিটেলস জানবো, সো এটা এখানে আলোচনা করার দরকার নাই। তারপর হচ্ছে আমরা সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস। আগে নিউক্লিয়াসটা বলে ফেলি। নিউক্লিয়াসের চারটা অংশ থাকে। নিউক্লিয়াসের কয়টা অংশ থাকে ভাইয়া? নিউক্লিয়াসের চারটা অংশ থাকে। আচ্ছা, এটা আমি একটু এখানে মুছে দিই। তো তোমরা এই নেমোনিক্সটা কিন্তু হচ্ছে নেমোনিক্স ওয়াইজ মনে রাখবা। যাদের এমনিতে মুখস্থ থাকে মোস্ট ওয়েলকাম। এমনিতে নেমোনিক্সটা অনেক মানে কার্যকরী আর কি। তাই খেয়াল করো, ফার্স্টে হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসে কয়টা পোর্শন বললাম? নিউক্লিয়াসের চারটা অংশ। এই যে হচ্ছে পুরাটা নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে কি কি থাকে? নিউক্লিওলাস থাকে। তারপরে থাকে হচ্ছে তোমার ভিতরে এরকম সাবস্টেন্স থাকে, এগুলো বলে নিউক্লিওপ্লাজম। তাহলে নিউক্লিওলাস আমাদের জানা আছে, নিউক্লিওপ্লাজম আছে। তারপরে আসছে কিছু নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমোজোম। হ্যাঁ, একদম বাইরে যে ইয়াটা দেখতে পারতেছো, এটার নাম হচ্ছে কি? নিউক্লিয়ার এনভেলপ। ওকে, জানা শেষ। এবার আসি হচ্ছে সাইটোপ্লাজম নিয়ে। সাইটোপ্লাজমের যে মাতৃকা, এটা বলা হয় সাইটোসোল, মনে রাখবা। এছাড়াও সাইটোপ্লাজমে বিভিন্ন অঙ্গাণু থাকে। সাইটোপ্লাজমের মাতৃকা বলতে যে তরল অংশটা থাকে, থকথকে তরল অংশ, সেটা হচ্ছে সাইটোসোল। আর বিভিন্ন অঙ্গাণুকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। কিছু কিছু অঙ্গাণু আছে যাদের হচ্ছে ঝিল্লি থাকে না বা আবরণী থাকে না। আবার কিছু কিছু অঙ্গাণু আছে যারা হচ্ছে আবরণী বেষ্টিত অঙ্গাণু। তাহলে একটা হচ্ছে আমি বলবো ঝিল্লি বদ্ধ অঙ্গাণু, আর একটা ঝিল্লি বিহীন অঙ্গাণু। তাহলে আগে হচ্ছে আমরা ঝিল্লিবিহীন অঙ্গাণু কোনগুলা সেটা জেনে ফেলবো। এই পোর্শনটা এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরীক্ষায় অনেক সময় আসে নিচের কোনটি ঝিল্লিবিহীন অঙ্গাণু না। তাহলে তুমি এটা একটা ট্রিক্স মনে রাখবা, যে প্রথম মামাই সেরা। তাহলে প্রথম মামাই সেরা, এটা দিয়ে আমি কিভাবে মনে রাখবো? প্রথম দিয়ে হচ্ছে প্রোটিওজোম। প্রথম দিয়ে কি ভাইয়া? প্রথম দিয়ে হচ্ছে, দেখো আমি দাগাই দিই, প্রোটিওজোম। তারপরে হচ্ছে মামাই সেরা, মা দিয়ে হচ্ছে মাইক্রোটিউবিউল, আবার আরেকটা মা আছে এখানে, দেখো মামাই মাইক্রোফিলামেন্ট, আরেকটা রসই দিয়ে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এই তিনটার একসাথে একটা নাম আছে, তাদেরকে বলি আমরা কোষীয় কঙ্কাল। ঠিক আছে, মনে রাখবো হচ্ছে কোষীয় কঙ্কাল। আমাদের বডিতে যেমন কঙ্কাল তন্ত্র আছে, এরকম হচ্ছে কোষের ভিতরেও হচ্ছে কঙ্কাল তন্ত্র আছে কোষটাকে সাপোর্ট দেওয়ার জন্য। তাহলে মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, আশা করি মনে থাকবে। এদের কোনোটাই ঝিল্লিবদ্ধ না, ঝিল্লিবিহীন। এরপর দেখো সেরা, সে দিয়ে হচ্ছে সেন্ট্রিওল, আর রা দিয়ে হচ্ছে রাইবোজোম। রা দিয়ে হচ্ছে কি ভাইয়া? রা দিয়ে হচ্ছে রাইবোজোম। তাহলে এগুলো হচ্ছে কি? ওগুলো হচ্ছে ঝিল্লিবিহীন অঙ্গাণু। তাহলে ঝিল্লিবদ্ধ কারা? ঝিল্লিবিহীন ছাড়া যারা থাকবে তারাই ঝিল্লিবদ্ধ। ঠিক আছে, এখন ঝিল্লিবদ্ধ অঙ্গাণুর নাম যদি তুমি মনে রাখতে চাও, আমি তাও একটা ট্রিক্স দিব। আমি বলবো যে দরকার নেই, কারণ তুমি ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলো কিন্তু অলরেডি জানো। এছাড়া যা পাবা তাই ঝিল্লিবদ্ধ। মনে রাখতে পারো ম্যাগপেল দিয়ে, MEGPEL, ম্যাগপেল। এম দিয়ে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, দেন ই দিয়ে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ER, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এরপর হচ্ছে গলগি বডি, জি দিয়ে কি ভাইয়া? গলগি বডি। এগুলো সবগুলোতে ঝিল্লি থাকে, তুমি জানো। পি দিয়ে হচ্ছে প্লাস্টিড এবং পারঅক্সিজম, দুইটা। পি দিয়ে হচ্ছে প্লাস্টিড এবং পারঅক্সিজম। ঠিক আছে, প্লাস্টিড পারঅক্সিজম। তারপর হচ্ছে লাইসোজোম, তারপরে কি? লাইসোজোম। আর ই দিয়ে হচ্ছে এন্ডোজোম। এছাড়াও আরেকটা এখানে আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সেল ভ্যাকিউল বা কোষ গহ্বর। ইংলিশ আমরা কি বলি? কোষ গহ্বর। এইটা মনে রাখবা, কোষ গহ্বরের একটা পর্দা আছে, সেটার নাম আছে হচ্ছে টনোপ্লাস্ট। খুবই গুরুত্বপূর্ণ। কোষ গহ্বরের যে পর্দা আছে, কোষ পর্দা আমরা বলি, সেটার নাম কি? টনোপ্লাস্ট। ঠিক আছে,
কোষ গহ্বরের যে চারদিকে আবরণী সেটার নাম হচ্ছে টনোপ্লাস্ট। খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই ছিল আমাদের একদম কোষ নিয়ে আলোচনা। এবার আমি যদি আরো দুই একটা জিনিস নিয়ে আলোচনা করতে চাই, দেখো এখানে আমরা একদম বাইরে থাকি, আমাদের বাইরে থাকে কোষগুলোর বাইরে থাকে হচ্ছে কোষ প্রাচীর, তার ভিতরের অংশ হচ্ছে কোষ ঝিল্লি। হ্যাঁ, এখন দেখো কোষ ঝিল্লিটা বিভিন্ন স্থানে এরকম ভিতরের দিকে ভাঁজ খেয়ে থাকে, এরকম বিভিন্ন জায়গায় জায়গায় ভিতরের দিকে ভাঁজ খেয়ে থাকে। দেখো এখানেও ভিতরের দিকে ভাঁজ খেয়ে আছে। এই অংশগুলোর নাম হচ্ছে পিনোসাইটিক ফুসকা। তোমরা ফুসকা খাও না? আচ্ছা, এটা পিনোসাইটিক ফুসকা, অথবা আরেকটা নাম হচ্ছে পিনোজোম। পিনোজোম, ঠিক আছে? তাহলে কোষ ঝিল্লির একটা নর্মাল কোষের কোষ ঝিল্লির, কি বললাম, নর্মাল কোষ মানে একদম টিপিক্যাল একটা কোষের, নর্মাল একটা সেলের কোষ ঝিল্লি ভিতরের দিকে ভাঁজ খেলে তাকে বলবা পিনোজোম। ঠিক আছে? এখানে আরো দুইটা টার্ম আছে, সেটা হচ্ছে মেসোজোম, এগুলো সামনে পাবা। ঠিক আছে? মেসোজোম এবং হচ্ছে লোমোজোম। মেসোজোম আরেকটা কি বললাম ভাইয়া? লোমোজোম। লোমোজোম। তাহলে এই যে মেসোজোম, মেসোজোম হচ্ছে ব্যাকটেরিয়ার কোষের কোষঝিল্লি যদি এরকম ভিতরের দিকে ভাঁজ খায় তাকে বলবা তুমি মেসোজোম। আর যদি সেই কোষটা যদি ছত্রাকের কোষ হয়, ছত্রাকের কোষ যদি ভেতরের দিকে ভাঁজ খেয়ে এরকম একটা গঠন সৃষ্টি করে তাকে তুমি বলবা কি? তাকে বলবা লোমোজোম। তাহলে আমরা তিনটা জিনিস জানলাম, একটা হচ্ছে পিনো, একটা মেসো, একটা লোমো। তাহলে পিনো কোনটা? পিনো হচ্ছে নর্মাল কোষের কোষ প্রাচীর যদি ভিতরের দিকে, কোষ ঝিল্লি যদি ভিতরের দিকে ভাঁজ খায় তখন তাকে বলবা পিনোজোম। মেসো কখন বলবা? মেসো বলবো যখন ব্যাকটেরিয়া কোষের কোষ ঝিল্লিটা ভেতরের দিকে ভাঁজ খেয়ে একটা গঠন তৈরি করে তাকে বলবো মেসোজোম। এবং ছত্রাকের কোষের কোষ ঝিল্লিটা যদি ভিতরের দিকে ভাঁজ খায় তাকে বলবো আমরা লোমোজোম। তাহলে এই তিনটা পোর্শন আছে। এতটুকু ছিল আমরা একদম কোষ নিয়ে প্রিলিমিনারি কথাবার্তা, কোষ নিয়ে বেসিক। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা কোষ প্রাচীর নিয়ে জানবো। থ্যাংক ইউ ক্লাসটা ধৈর্য সহকারে করার জন্য এবং পাশে থাকার জন্য।